আম্মু, খোদার দোহাই লাগে, আমি বিয়ে করব না। বাবা দেখ, এটা তোর আব্বুর ডিসিশন, এখানে আমি কিছু করতে পারবো না। আম্মু, আমি এখনো অনেক ছোট। আমি যাচ্ছি। আম্মু, আমাকে এত ছোটবেলায় বিয়ে করে দিলে আমি মরে যাব। এমন সময় কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। তাই কোন শালারে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? আগে চোখটা তো খোলো। চোখ খুলতেই এই কি, আমি তো বিছানায়। তার মানে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? যাক বাবা, বেঁচে গেছি। অন্তত পক্ষে বিয়েটা তো আর করা লাগবে না। বিছানা থেকে উঠতে যাব, কি ব্যাপার, আমার কাপড় চোপড় ভেজা কেন? ওই ডাইনি, তুই আজকেও আমাকে পানি মারছস? তো কি আদর করবো? সেই কখন থেকে ডাকতেছি, বারবার ঘুমের ঘোরে থেকেই বলছিস আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। তাই বলে পানি মারবি? পানি মারতে বেশ করছি। তারপর বালতিতে বাকি যতটুকু পানি অবশিষ্ট ছিল সেটাও মেরে দিয়েই তোর। উফ, এই মেয়ের জ্বালায় আর পারি না। বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। হ্যালো জনগণ, আসেন পরিচিত হয়নি। আমি শ্রাবণ আহমেদ সাইদ, ডাকনাম সাদ। আর এতক্ষণ যার সাথে ঝগড়া করছিলাম ও হচ্ছে আমার একমাত্র চাচাতো বোন। আর আমরা দুজনেই ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। যদিও রিয়া আমার 1 বছরের সিনিয়র, কিন্তু আমাদের এলাকায় সবাই আমাদেরকে যমজ ভাই বোন বলে সম্বোধন করে। আর এতক্ষণ যে আমাদের ঝগড়াটা উপভোগ করলেন, এটা আমাদের রোজকার ঘটনা মাত্র। আসলে পেতনিটা আমাকে রোজ সকালে পানি মারবেই। আরে রিয়াকে আমি পেতনি বললাম বলে আপনারা আবার ওরে পেতনি ভাইবেন না। সত্যি বলতে রিয়া কিন্তু অনেক সুন্দরী। তার রূপের প্রশংসা করা শুরু করলে গল্প আর শেষ হবে না। তাই আর বাংলা সিনেমার মতো গল্পের নায়িকার এত প্রশংসা করব না। যাক বাবা, আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্রেশ হয়ে গেলাম নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কিরে পুটলা, তোর হইছে? রেডি হয়ে রিয়ার কাছে গিয়ে মাথায় একটা গোতা মাইরা, ওই তোকে কতবার বলছি তুই আমাকে পুটলা বলবি না? তুই বললেও আমি তোকে পুটলা বলেই ডাকবো। হ্যাঁ, নিজে তো দেখতে একেবারে কার্টুনের মতো। ছি, তুই আমারে কার্টুন কইলি? আমি এক্ষুনি ছোট আম্মুর কাছে বিচার দেব। তো জানা মানা করছে কে? কথাটা বলার সাথে সাথে রিয়া বিদ্যুৎ গতিতে আম্মুর কাছে যেতে লাগলো। এই রে, কাম সারছে। এখন আম্মুর কাছে বিচার দিলে তো আমার পকেট খরচের টাকা দেওয়া বন্ধ করে দেবে। আমি ফুট কইরা মন্ডারে একেবারে নরম কইরা রিয়ারে ডাকলাম, রিয়া। মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে গিয়ে, শোন, আজকে আর তোর এসব মিষ্টি কথায় আমি গলে যাচ্ছি না। তুই সব সময় আমার সাথে এমন করিস। পরে ছোট আম্মুর কাছে বিচার দেওয়ার কথা বললেই তুই আবার ঢং শুরু করিস। আজকে আমি ছোট আম্মুর কাছে বিচার দিবই। এই শোন না, কলেজে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি চল। না, প্রয়োজনে আজকে কলেজে যাব না। তারপরও তোকে আজকে শিক্ষা দিয়েই ছাড়বো। তারপর বহু ঠেলাঠেলির পর রিয়া আম্মুর কাছে বিচার দেওয়ার চেষ্টা স্থগিত করলো। দুঃখের কথা কি আর কুমুরে ভাই, আসলে সত্যি কথা বলতে এই বাড়িতে আমার কোনো দামই নাই। আমি কিছু করলেই আমার হাত খরচের টাকা দেওয়া বন্ধ, আর রিয়া যা কিছুই করুক তার কোনো বিচার নেই। যাজ্ঞা সেসব কথা। তারপর রিয়াকে নিয়ে কলেজে পৌঁছলাম। লাঞ্চের সময় রিয়া ওর বান্ধবীদের সাথে চলে গেল, আর আমিও হারামিগুলোর সাথে আড্ডা দেওয়ার জন্য কলেজ ক্যাম্পাসে চলে গেলাম। কিরে, তোকে আজ কেমন শুকনা শুকনা লাগছে কেন? আর বলিস না রে ভাই, এই রিয়ার জ্বালায় তোর এই ভদ্র আর ইনোসেন্ট বন্ধুটা একেবারে শেষ। কথাটা বলার সাথে সাথেই সব হারামিগুলা হাসতে হাসতে একেবারে মঙ্গল গ্রহে যাওয়ার মতো অবস্থা। এক বালতি রাগ মাথায় লইয়া, ওই তোরা আমায় দুর্দশা দেখে মজা নিচ্ছিস? আরে দাঁড়া দাঁড়া, আর একটু হেসে নি। তুই ভদ্র আর ইনোসেন্ট শালা হারামি। রিয়া তো তোকে সহ্য করে। আমি ওর জায়গায় হলে তোকে প্রতিদিন নিয়মিত করে খেলাতাম। হ্যাঁ, ভাবলয় দেখিস তোর জামাইয়ে তোরে রোজ কালাইবে। আরে শোন, আমার জামাই আমাকে খেলাবে না, শুধু ভালোবাসবে। আর তোর কপালে তো বিয়ার নাই। ওই বেশি পাকনামি করলে তোর ছোট বইনদের লইয়া ভাইগা যাবো। আমার বোনে তোর কাছে বিয়াই দেব না। এই তোরা থামবি? আরে বেটা থামাইলে কেন? ফ্রিতে তো তামিল মুভির কাহিনী উপভোগ করতেছিলাম, ভালোই তো লাগতেছিল। শালা হারামি, দাঁড়া তোরে তামিল মুভির কাহিনী উপভোগ করাইতেছি। কথাটা কই আই ঢিসুন ঢিসুন। আচ্ছা ভাই, অনেক কাহিনী হয়েছে,
চল এবার কিছু খেয়ে আসি, খুব ক্ষুধা লাগছে। তারপর আমরা সবাই উঠে লাঞ্চ করতে যাব। এমন সময় পেছন থেকে কেউ একজন আমার শার্টের কলার ধরে টান মারলো। ওই কোন শালা রে? পিছনে তাকাতে রিয়া তুই? চল ফুচকা খাবো। না আমি যাবো না, তুই ঝাল বেশি খাস। চল বলতেছি। তারপর আমার এক টুইন না ফুচকাওয়ালার কাছে নিয়ে গেল। মামা ঝাল দেওয়া 2 প্লেট ফুচকা দেন। ফট কইরাই ফুচকাওয়ালাকে চোখে একটা ইশারা মারলাম আর কইলাম আমার প্লেটে যেন ঝাল না দেয়, আর বিরিয়ানির প্লেটে ইচ্ছা মতো ঝাল দেয়। ব্যাস কাম হয়ে গেল, বাকিটা ইতিহাস। তারপর কলেজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে বিকেলের দিকে আড্ডাখানায় চলে গেলাম। কিরে চা খাবি? তারপর চা শেষ করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসে ফিরলাম। রাতের খাবার শেষ করে আমার রুমে এসে স্টাডি করছি। এমন সময় টুং টুং টুং, এই রে রিয়া কল মারছে। রিসিভ করি, কিরে এত রাতে কল দিছিস কেন? তুই একটু বাইরে আয়। এই তোর মাথা খারাপ হয়েছে? এখন রাত 12:30 বাজে, আমি আসতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি আয়, খুব আর্জেন্ট। আচ্ছা আসতেছি। রিয়ার কাছে গিয়ে বল কি জন্য রাখছিস? চল। আমার হাতে ধরে টানতে টানতে দিচ্ছে। আরে কই যাবো? সাদেকদের বাড়ির আম গাছটা দেখছিস? এতগুলো আম ধরছে, চল চুরি করবো। কি এত রাতে আম চুরি করবি? হায় আল্লাহ, আমার উঠাই নিয়ে যাও। আরে বেটা, এটাই তো চুরি করার পারফেক্ট টাইম। চল সাদেকদের আম গাছের নিচে, পরিবেশটা কত সুন্দর না? কোনো হইচই আছে? এই তাহেরির ডায়লগ রাখ। সাদিকার মা টের পাইলে না তার চিল্লানিতে মার্কেট হয়ে যাবে। আরে বেটা, টের পাবে না। তুই নিচে চুপ মেরে দাঁড়িয়ে থাক, আমি ব্যাগ নিয়ে গাছে উঠতেছি। সাবধানে। 10 মিনিট পর রিয়া তাড়াতাড়ি গাছ থেকে নাম। সাদিকার আম্মু টের পেয়ে গেছে। মুহূর্তের মধ্যে রিয়া গাছ থেকে নেমে আমার হাতে ধরে সেই লেভেলের দৌড়। তারপর আমার রুমের পিছন দিক দিয়ে আমি আমার রুমে প্রবেশ করে রিয়ার একটা হ্যাঁচকা টান দিয়ে ওই জানালা দিয়ে আমার রুমে প্রবেশ করালাম। কিন্তু দুর্ভাগ্যবশত রিয়া তার শরীরে ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আমাকে নিয়ে বিছানায় একেবারে আমার উপরে পড়ে গেল। তারপর তামিল সিনেমার নায়ক নায়িকাদের মতো দুজন দুজনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। রিয়া আস্তে আস্তে আমার মুখের একেবারে কাছে চলে আসছে, এতটাই কাছে যে আমি ওর প্রতিটা নিঃশ্বাস অব্দি অনুভব করতে পারছি। তারপর রিয়া তার নিজের ঠোঁট জোড়া আমার ঠোঁটের ছোঁয়া পেতে যাবে, এমন সময় আমি রিয়াকে এক ধাক্কা দিয়ে আমার উপর থেকে সরিয়ে বললাম, রিয়া কি করছিস? মুহূর্তের মধ্যে পরিবেশটা অন্যরকম রূপ ধারণ করলো। রিয়া খাটের এক পাশে চুপচাপ হয়ে বসে আছে, আর আমি এক পাশে। দুজনের মধ্যে কঠোর এক নীরবতা বিরাজ করছে। কিছুক্ষণ পর রিয়া নীরবতা ভেঙে বলল, আমি যাচ্ছি। বলেই আমার কথার কোনো উত্তরের অপেক্ষা না করে রুমের দরজা খুলে রিয়া তার নিজের রুমে পদার্পণ করলো। আমি বিছানায় শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, রিয়া আমার সাথে এমনটা কেন করতে চাইলো? আমি তো কোনোদিনই ওকে এমন চোখে দেখি নাই। তাহলে রিয়া কি আমাকে ভালোবাসে? না না, তা কি করে সম্ভব? এইসব ভাবতে নেই, যে ঘুমিয়ে গেছি তার খেয়াল নেই। সকালে রিয়ার ডাকে ঘুম ভাঙলো। ওই ওঠ। আজব, তুই আজকেও আমাকে পানি মারছিস? দেখছেন নি কারবারটা? রাতে যে এত বড় একটা কাহিনী ঘটে গেছে তার কোনো প্রভাবই তার মধ্যে উল্লেখ নাই। তো কি করবো? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হ, কলেজের দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলে ড্যাং ড্যাং করে আমার রুম ত্যাগ করলো। তারপর ফ্রেশ হয়ে প্রতিদিনের মতোই কলেজে চলে গেলাম। লাঞ্চের সময় হারামিগুলোর সাথে বসে আড্ডা দিচ্ছি। কি রে সাদ, তুই আজকে এত চুপচাপ কেন? না এমনি। এমন সময় রিয়া এসে, কি রে, তোদের সবার কি খবর? ভালো। তোর? ফাটাফাটি। বাহ, আজকে এত খুশি কেন? উমা, তোরা কিছু জানিস না? সবাই এক বস্তা আগ্রহ লইয়া রিয়ারে জিজ্ঞেস করলাম। কই না তো। কি? আরে আগামী সপ্তাহে আমাদের কলেজ থেকে পিকনিকে যাচ্ছে। সবাই বদনা মদনা খুশি লইয়া, কি? সাত কলেজ ছুটি দিয়ে দিছে, চল বাসায় যাব। তারপর হারামিগুলোর কাছ থেকে বিদায় নিয়ে রিয়াকে নিয়ে বাসায় ফিরলাম। রাতে আমার রুমে বসে স্টাডি করছি। এমন সময় রিয়া আমার রুমে প্রবেশ করলো। কিরে তুই এত রাতে আমার রুমে? আমার বিছানায় বসে আমার দিকে একটা খাতা এগিয়ে দিয়ে একেবারে গুলুগুলু হয়ে, এই অঙ্কটা বোঝায় দে না। কিরে আমি স্বপ্ন দেখতেছি না তো? হাতে একটা চিমটি কেটে, না না আমি তো ঠিকই দেখছি। আমু গো,
আমার রুমে ভূত ঢুকছে। সাথে সাথেই রিয়া আমার মুখ চেপে ধরে। পরক্ষণে আম্মু এসে, কি রে বুধ কই? এটা তো আমাদের রিয়া। রিয়া মা, তুই কি ওকে ভয় দেখাইছিস? না ছোট আম্মু, আমি একটা অঙ্ক বুঝতেছি না, তাই আপনার ছেলের কাছে আসছিলাম অঙ্কটা বোঝার জন্য, কিন্তু আপনার ছেলে। কথাটা বলে ছোট বাচ্চাদের মতো দু হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে, ওলে বাবুলে, কেঁদো না কেঁদো না। এই হারামজাদা রিয়াকে অঙ্কটা বুঝিয়ে দে। না আম্মু, এটা রিয়া না, ভূত। দেবো একটা কানের গোড়ায়। ওটা রিয়াই, ভূত হলে ওকে ছোঁয়া যেত না। কথাটা বলেই আম্মু আমার রুম ত্যাগ করলো। কি ব্যাপার ছোট আম্মু, কি বললো? সেটা কানে যায়নি? তাড়াতাড়ি আমার অঙ্কটা বুঝায় দে। অঙ্ক বুঝাই দিব, সমস্যা নেই, কিন্তু একটা বিষয় কিছুতেই আমার মাথায় ঢুকছে না। তোকে বড় আম্মু এত বকাঝকা করেও একবার পড়ার টেবিলে বসাতে পারে না, আর সেই তুই কিনা নিজের ইচ্ছাতে আমার কাছে আসছিস অঙ্ক বুঝতে। আসছি, আর এখন থেকে রোজই আসবো। হাফা গো, আন্নের দুহাই লাগে। আরে আর জ্বালায় আন্ন। ওই নাকামো ছাড়বি নাকি? ছোট আম্মুকে ডাকবো। না না, তুই যখন মন চাই তখনই আসবি। গুড বয়। তারপর রিয়াকে অঙ্ক বুঝাতে লাগলাম, কিন্তু রিয়া খাতায় মনোযোগ না দিয়ে এক দৃষ্টিতে শুধু আমার দিকেই তাকিয়ে আছে। ওই, তুই অঙ্ক রেখে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছিস কেন? আমার ঠেকা পড়ছে। ওই, একদম চালামি করবি না। আমি কোনো চালাকি করতেছি না, চুপচাপ অঙ্কটা বুঝায় দে। অঙ্ক বোঝানো শেষ, যা আমার রুম থেকে ভাগ। কেন রে, তোর রুম থেকে ভাগবো কেন? কি রে, গার্লফ্রেন্ড আছে নাকি? কথা বলবি? দেবো একটা কানে নিচে, যা ভাগ। আমি এখন ঘুমাবো। যাচ্ছে যাচ্ছে, এত চাপ দেখাতে হবে না। এই মেয়ের জ্বালায় আর পারছি না। যেভাবেই হোক এর একটা বিহিত করতেই হবে। যাই ঘুমায় পড়ি। গুড নাইট। পরের দিন বিকালের দিকে হারামিগুলোর সাথে আড্ডা দিচ্ছি। কিরে বেটা, তা পিকনিকে গিয়ে তো আমরা যে যার জিএফ নিয়ে ঘুরে বেড়াবো, কিন্তু তুই কি করবি? তোকে এত করে বললাম একটা প্রেম টেম কর, কিন্তু তোর নাকি এসবের কোনো ইন্টারেস্টই নাই। আরে বেটা, সমস্যা কি? আমাদের রিয়া আপু আছে না, আর তাছাড়া রিয়া আর সাদের সাথে তো সামথিং কিছু চলছে, আর সেই জন্যই তো আমাদের হিরোর অন্য কোনো মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। ওই সোহাইগা, মায়ের খাওয়ার শখ হয়েছে? রিয়া আমার বোন হয়। আরে বেটা, রিয়া তো দেখতে হ্যাপি। সোহাইগা, মেজাজটা খারাপ করবি না বলে দিলাম। ওই তোরা থামবি? সব সময় শুধু ঝগড়া মারামারি এইসব চলছেই। আচ্ছা বাদ দে। আর সোহাইগা, শালা মিনারের জামাই, তুই কথা একটু কম কম বলবি। তারপর হারামিগুলোর সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে আমার রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকিং করছিলাম। এমন সময় রিয়া আমার রুমে এসে আমার সাথেই বিছানায় শুয়ে বলতে লাগলো, দেখি কি করিস। তারপর রিয়া আমার এতটাই কাছে চলে আসলো যে ওর শরীর আমার শরীরে বারবার স্পর্শ করছে। আমি মুহূর্তের মধ্যে উঠে গিয়ে রিয়াকে বললাম, রিয়া তুই সব কি করিস? উমা, আমি আবার কি করলাম? দেখ রিয়া, তুই এখন আর সেই ছোট নেই। এই যে তুই সারাক্ষণই আমার হাত ধরে টানাটানি করিস, আমি বিছানায় শুয়ে থাকলে তুই আমার সাথে এসে শুয়ে পড়িস, এসব মানুষ দেখলে খারাপ কিছু ভাবে। সমাজ এটা ভালো চোখে দেখে না। আরে রাখ তোর সমাজ, আমার যা ভালো লাগে আমি তাই করি। কে কি বললো না বললো এসব দেখার সময় আমার নাই। দেখ রিয়া, তুই বড় হয়েছিস, কয়েকদিন পর তোর বিয়ে হবে, কিন্তু তখন যদি বরপক্ষে এসে তোর এসব ছেলে মানুষগুলো জানতে পারে, তখন তো তোর বিয়ে হবে না। ছেলে মানুষই মানে? এই আমি অন্য কোনো ছেলের সাথে কখনো এসব রং ঢং করছি? যা কিছু করি সব তো তোর সাথেই, আর তুই তো আমার ভাই বন্ধু সব কিছু, আর আমি তোর সাথে এসব করবই। আর তা জেনে যদি কোনো শালায় আমাকে বিয়ে করতে রাজি হয়, তাহলেই আমি বিয়ে করব, না তো ফোট। ছি ছি ছি, নিজের হবু বরকে কেউ শালা বলে? এই প্রথম শুনলাম। শুধু শালা না, রোজ রোজ কেলাবো। তোর কোনো সমস্যা? না রে ভাই, আমার আবার কিসের সমস্যা? কিন্তু তোর বরটার জন্য খুব কষ্ট হচ্ছে রে। ওরে রিয়ানির বর, ভাই তোর যা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সব রিয়ার আগেই পূরণ করে নে। বিয়ার পর তোর জীবনে সুখ বইলে আর কিছু থাকবে না রে ভাই। এই মাইয়া তোর জীবন পুরা তেজপাতা কইরা দিবে। ওই ফাইজলামি রাখবি? চল, আম্মু খাবার নিয়ে বসে আছে। চল। তারপর খাবার টেবিলে আমরা সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। আমি খেয়াল করলাম রিয়া কিছুক্ষণ পরপরই কেমন ভাবে যেন আমার দিকে তাকাচ্ছে। আমিও ফট কইরা জিব্বা বাইর কইরা একটা ভেঙচি কেটে দিলাম। মুহূর্তের মধ্যে ওই ডায়েরিটা আমার ওর
পায়ের নখ দিয়ে আমার পায়ে সজোরে আঘাত করলো। গলা ফাটাইয়া চিৎকার করলাম। কি ব্যাপার, কি হয়েছে? নিজেকে একটু সামনে নিয়ে কই কিছু না তো। সবাই আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। রিয়ানি হারামজাদি মুচকি মুচকি হাসতেছে। কেমনটা লাগে? কি ব্যাপার, আপনারা খাচ্ছেন না কেন? তারপর সবাই এক বালতি রহস্য মাথায় লইয়া আবারও খাওয়া শুরু করলো। সবাই যখন খাওয়া দাওয়াতে ব্যস্ত, আমিও সুযোগ বুঝা রিয়ানির পাকনবের ফলটা দিয়ে দিলাম। সাথে সাথে রিয়া গলা ফাটাইয়া হো মা গো। সবাই আবারও খাওয়া দাওয়া রেখে হা হয়ে আছে। কি হচ্ছে এসব? কখন এই চিৎকার মারছে, কখন ও চিৎকার মারছে। আরে বেটা তুই খা, ওসব কিছু না। খেয়াল করলাম রিয়ার আব্বু কখনো আমার দিকে আবার কখনো রিয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এরে কাম সারছে, বড় কাকু মনে হয় কাহিনীটা বুঝে ফেলেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গিয়ে কিছুক্ষণ স্টাডি করে তারপর ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতেই আমাদের কলেজ থেকে পিকনিকে যাওয়ার দিনটা চলে এলো। ভোরে কাপড় চোপড় সব গুছিয়ে রেডি হয়ে রিয়াকে বললাম, রিয়া তোর হয়েছে? একটু দাঁড়া, আসতেছি। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। রিয়া আমার কাছে এসে চল। আমি রিয়ার দিকে তাকাতেই পুরা হা হয়ে গেছি। রিয়া আজকে শাড়ি পরছে, তাও আবার ব্ল্যাক, আমার পছন্দের কালারের। আমি তো রিয়ার দিকে তাকিয়ে আছি আর বস্তা বসকা ক্রাশ খাইলাইতেছি। রিয়ার ঝাঁকুনিতে বাস্তবতায় ফিরলাম। কিরে এমন ভাবে তাকিয়েছিলি কেন? এই রে কাম সারছে, একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে না, মানে আজ আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল। চল। তারপর সোজা কলেজ থেকে চট্টগ্রাম। বাস থেকে নেমে কিছু বিখ্যাত স্থান পরিদর্শন করে শেষ বিকেলের দিকে একটা নদীর পাড়ে একা একা বসে আছি আর মনের দুঃখে গান গাইতেছে। বন্ধু যখন বফ লইয়া টাঙ্কি মারে বইয়া বইয়া, দুঃখের ঠেলায় কাইন্দালাই ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আরে আপনারা কি ভাবছেন পিকনিকে গেলাম কই? ফ্রেন্ডের সাথে মজা মাস্তি করবো, আর তা না করে আমি একা একা নদীর ধারে বসে প্রেম না কইরা বিরহের গান গাইতেছি। বাইরে দুঃখের কথা আর কি কমু। আসলে আমার যাদের সাথে মজা মাস্তি করার কথা ছিল ওই হারামিগুলো সব কয়টা তাদের জিয়াপ নিয়ে ঘুরছে। আমার কান্দ নাইতেছে আর কইতে পারবো না। আর আমি হতভাগা সিঙ্গেল, তাই একা একাই সময় পার করতেছি আর কবিতা আবৃত্তি করতেছি। সকালে উঠিয়ে আমি জোরে জোরে চিল্লাই, 18 বছর বয়সেও আমার জিএফ নাই কিল্লাই। পরক্ষণে কয়েকটি মেয়ের কিলকিল হাসির শব্দে পিছনে ফিরে তাকালাম। আরে আল্লাহ রে, আমি সব কি দেখতেছি? মায়া গো মায়া, কি আর কমু, ভাঙ্গাচুরা গাড়িও আজকে আটা ময়দা মাইকা মুইকা একেবারে BMW হইয়া গেছে। আর আমি এইগুলারে দেখা বস্তার বস্তা ক্রাশ খাই লাগতেছি। ওই তুই এখানে একা একা কি করিস? ভাইরে, হারামিগুলো আমাকে এখানে রাইখা তারা তাদের জিএফ এর সাথে কোলাকুলি করতেছে। আহারে বেচারা। ওই তোর লজ্জা করে না? তোর বন্ধুরা সবাই জিএফ জোগাড় করে ফেলছে আর তুই এখনো সিঙ্গেলে মরছিস। রিয়ার হাত টিপতে দিতে, আবারে তোর তো অনেক সুন্দরী সুন্দরী বান্ধবী আছে, তুই তাদের মধ্যে থেকে শুধু আজকের জন্য আমাকে একটা জিএফ জোগাড় করে দে না। মুহূর্তের মধ্যেই ময়দা সুন্দরী গুলার হাসির কিলকিল শব্দে আমার কান ফাইটটা যাওয়ার অবস্থা। আর রিয়া তো রেগে মেগে একেবারে শেষ। হুট করে তিথি আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে বলল, আহারে আমার বাবুটা বুঝি এত অসহায়। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এখানে যতজন আছি সবাই তোমার জিএফ, এবার হ্যাপি? আরে এত খুশি লাগে ক্যারে? ক্যারে এত খুশি লাগে? ওই তিথি, তোরা পারলে এই হাদারামের গার্লফ্রেন্ড সেজে থাক, আমার পক্ষে সম্ভব না। ওকে মাই ডিয়ার আপি, আপনি এখানে একা একা বসে বাদাম খান, আমি আমার জিএফদেরকে নিয়ে ঘুরে আসি। জানা যা। কথাটা বলে এক বস্তা রাগ লইয়া রিয়া ওই স্থান ত্যাগ করলো। তারপর আমিও বস্তা বস্তা খুশি মনে লইয়া একেবারে বাহুবলী সিনেমার নায়কের সৈন্যদের মতো এক গাড়টি জিএফ লইয়া সেই লেভেলে হাঁটা দিলাম। হারামগুলোর সামনে গিয়েই জিএফগুলোর সাথে আলগা পিড়ি দেখাইতে লাগলাম আর হারামিগুলো হা করে আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর সব হারামিগুলোর একটা ধমক দিয়ে আমরা একটা নিরাপদ জায়গায় বসে আড্ডা দিতে লাগলাম। পরক্ষণে কোথা থেকে যেন ফট করে সব হারামিগুলো আমার সামনে এসে হাজির। আমিও এক বদনা ভাব লইয়া কইলাম, কি চাই? দোস্ত একটু ইম্পর্টেন্ট কথা ছিল। আরে বেটা দেখছিস না হিরো এখন ব্যস্ত আছে, যা পরে আসিস। ভাইরে খুব জরুরি, তাড়াতাড়ি চল, নয়তো। আবে ওই নয়তো কি? মুহূর্তের মধ্যেই সব হারামিগুলো আমাকে ধরে তুলে নিয়ে যাচ্ছে। ওই
আমাকে ছাড় বলতেছি। তারপর হারামিগুলো আমাকে আমার অস্থায়ী জিএফদের কাছ থেকে নিরাপদ দূরত্বে নিয়ে সব হারামগুলো আমার হাত পা টিপতে লাগলো। দুস্তু, আমি তো আমার গোবের সাথে থাকাকালীন অন্য কোনো মেয়ের দিকে তাকাতেই পারি না, আর তুই এতগুলো জেব একসাথে নিয়ে ঘুরতেছস। ভাইরে, কি এমন করছস আমাকে বল না প্লিজ। তুই আমার গরু টুকু গুরু, তাই না? বল কিভাবে এগুলো গব একসাথে জোগাড় করলি? আচ্ছা, এই কাহিনী। ওই শালারা, তোদের জিএফ রাইখাও আবার জিএফ খুঁজছিস? ভাইরে, এক জিনিসের কত ভালো লাগে। ওকে, সবকিছুই বলবো, কিন্তু আমার যে এখন খুব ক্ষুধা লাগছে। ভাই তুই যা খাইতে চাস সব খাবি, চল হোটেলে চল। এই যে ভাই, আপনারা আবার আসল কাহিনী কইয়া দিয়েন না, তাইলে ভাই আমি শেষ। তারপর হোটেলে গিয়ে পেট ভইরা খাইয়া তাইয়া বাইরে আসতেই, ভাই এবার বল না, এত মাইয়া একসাথে কেমনে পটাইলি? ওইগুলো আমার অস্থায়ী জিএফ। কথাটা কইয়া খেইটা দৌড়। অস্থায়ী জিএফ মানে? আমি তো কিছুই বললাম না। দৌড়ানো অবস্থাতেই বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তারপর পিকনিক শেষ করে নারীর টানে বাড়ি ফিরার টুকু আমি তো বিয়াই করি নাই। আব্বা আমার টানে বাড়ি ফিরার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে দিলাম একখান ঘুম। পরদিন কলেজে যেতেই, ওই দেখ, রিয়ার হবু বর আসছে। ওই রিয়ার হবু বরকে? আরে বেটা, রিয়াপু আমাদেরকে তোদের লটর পটরের সব কথা বলে দিছে। ওই রুবেল্লা, একদম বাজে কথা বলবি না, বলে দিলাম। তলে তলে টেম্পো চালাও, আমরা বললেই হরতাল। ওকে ফাইন, আমি রিয়াকে জিজ্ঞেস করে নিচ্ছি, যদি তোদের কথা মিথ্যা হয় তো আমি তোদের খবর করে ছাড়বো। তারপর সোজা ক্লাসে চলে গেলাম। লাঞ্চের সময় রিয়া আসতেই, চল বাসে যাব। কি ব্যাপার, কিছু হয়েছে? আগে বাসায় চল, সব বুঝতে পারবি। তারপর রিয়াকে নিয়ে বাসায় ফিরে আমি আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে লাঞ্চ করে রিয়াকে বললাম, রিয়া ছাদে আয়। কথাটা বলে আমি ছাদে চলে গেলাম। কিছুক্ষণ পর পরই রিয়া আসে। কিরে, কি বলবি বল? তুই রিমার কাছে কি বলছিস? না মানে না মানে কি? বলছি যে আমরা দুজন দুজনকে পছন্দ করি। শুধু এতটুকুই? আর বলছি আমরা দুজন দুজনকে ইয়ে করি। হয় সোজা ভাবে বল। ভালোবাসি। রিয়া তার গালে হাত দিয়ে আমার দিকে অসময়ভাবে তাকিয়েছে। হয়, আমি কখনো তোকে বলছি যে আমি তোকে ভালোবাসি? আমার তো তোর প্রতি তেমন কোনো ফিলিংসই কাজ করে না। স্যার, আমি তোকে ভীষণ ভালোবাসি। কিন্তু আমি তো বাসি না। কেন কেন তুই আমাকে ভালোবাসিস না? আমার মধ্যে কি এমন কমতি আছে? দেখ, তুই দেখতে অনেক সুন্দরী, স্মার্ট, তাই তোর পিছনে অনেকগুলো ছেলেও ঘোরে। তাই বলে এটা ভাবিস না যে আমি ওসব ছেলেদের মতো। আমি তোকে ওসব ছেলেদের মতো ভাবি না, আর এজন্যই তো আমি তোকে এতটা ভালোবাসি। দেখ, তোর প্রতি আমার একটা অদ্ভুত ভালো লাগা কাজ করতো, কিন্তু তখন বুঝতে পারি নাই যে আমি তোকে ভালোবেসে ফেলছি। কিন্তু ওই দিন পিকনিকে যখন তিথি আমার উপস্থিতিতে তোকে টাচ করছিল, তোর সাথে জিএফ এর অভিনয় করছিল, বিশ্বাস কর আমি তখন ওই দৃশ্যটা নিতে পারছিলাম না। তারপর আমি অনেক ভাবলাম, আমার মনকে বারবার প্রশ্ন করলাম, কিন্তু প্রতিবারই একটা উত্তরই পেলাম, যে তোকে ভালোবাসি। দেখ, এসব ঢং রাখ, নয়তো আমাদের মধ্যে যে ভাই বোনের সম্পর্কটা আছে না, আমি ওইটাও ভুলে যাব। কথাটা বলে আমি ছাদ থেকে নেমে আসতে লাগলাম। ঠিক তখনই রিয়া আমাকে বলতে লাগলো, দেখ স্যার, আমি তোকে অনেক ভালোবাসি, আর সেই ভালোবাসাটা তোকে অনেকবারই বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই কখনোই সেটা বুঝতে চাসনি। কিন্তু আমার একটা কথা শুনে রাখ, তুইও একদিন এই আমাকে ভালোবাসবি, আর সেদিন আমিও তোকে ঠিক এইভাবেই ফিরিয়ে দেব, আর তখনই তুই বুঝতে পারবি কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয়। কথাটা বলে রিয়া তার চোখ মুছতে মুছতে তার রুমে চলে গেল। যা যা, তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না। রাতে বিছানায় শুয়ে আছি, রিয়ার কথাগুলো ভাবছি। আচ্ছা, রিয়া যা বললো তা কি কোনোদিনও সম্ভব? কিন্তু আমি তো রিয়াকে কখনোই এমন চোখে দেখি নাই। আরে ধুর, আমি শুধু শুধু এসব ভাবছি কেন? আমি তো রিয়াকে ভালোবাসি না, আর এটা কোনোদিন সম্ভবও না। কিন্তু তার কথাগুলো আমাকে এত ভাবাচ্ছে কেন? একটা মুহূর্তের জন্যও কেন? তার সেই কথাগুলো বলতে পারছি না। পরদিন সকালে ঘুম থেকে উঠেই তো আমি অবাক। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি 10টার উপরে বেজে গেছে। তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠেই আম্মুর কাছে গিয়ে, আম্মু, রিয়া কই? আমাকে আজকে ডাকে। ঠিক তখনই আমার মনে হলো, রিয়ার সাথে তো কালকে, ও তো আমাকে আর ডাকতে আসবে না। কি ব্যাপার, থামলে কেন? তুমি আমাকে ডেকে দাও নাই কেন? কেন?
ডেকে দেওয়ার মানুষের সাথে কি ঝগড়া হয়েছে? আজব, ও কেন প্রতিদিন আমাকে ডেকে দেবে? তুমি ডেকে দিতে পারো না? কেন, এত বড় হয়েছিস, নিজে থেকে উঠতে পারিস না? আম্মু, তুমি তো জানো আমি নিজে থেকে উঠতে পারি না। আমি বলি কি, তোমার এই ছেলেটাকে বিয়ে দিয়ে দাও, তাহলে বৌমাই প্রতিদিন কান ধরে ঘুম থেকে উঠাবে। আম্মু, ওই লোকটা কিন্তু তোমার এত ভালো ছেলেটাকে অপমান করতেছে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমাদের বাড়িতে যে জিনিসটা আছে ওটাকে তো কোনো মেয়ের বাবাই তার মেয়ে দেবে না। আব্বু, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ধ্যাৎ, ভালো লাগে না এসব। তারপর ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা করে ছাদে গিয়ে বসে আছি। এমন সময় রুবেলের কল রিসিভ করেই, ইরে তুই আজকে কলেজে আসলি না কেন? না মানে এমনি। এমনি মানে? রিয়াকেও দেখলাম একা একাই কলেজে আসলো, কেন কোনো সমস্যা? আরে না, তেমন কিছু না। ও আচ্ছা, আমি রাখছি, ক্ষুধা লাগছে, খাবো। ওকে বাই। তারপর ছাদ থেকে নেমে খাবার টেবিলে বসে, আম্মু, ও আম্মু, ক্ষুধা লাগছে তো। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। দেখছেন নি কারবারটা? আমি যে এখনো নাস্তা করি নাই সেই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ তাই তো, রিয়া আমাকে একদিন ডেকে দেয় নাই, আমি ঘুম থেকে উঠতে পারি নাই, আমাকে খাবার যাওয়ার জন্য ডাকে নাই, আমি সঠিক সময় খেতেও পারলাম না, কলেজেও যেতে পারলাম না। রিয়াকে ছাড়া তো আমার জীবন একেবারে অগোছল। আরে দেখ, ওসব ব্যাপার না, আমি এখন নিজে থেকেই ঘুম থেকে উঠে পড়বো, নিজে থেকেই কলেজে যাব। আমিও দেখিয়ে দিব আমিও কারো সাহায্য ছাড়াই চলতে পারবো। ব্যাস, যেই ভাবো সেই কাজ। রাতে খাবার শেষ করে ঘুমানোর আগে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোরে অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সবার আগে খাবার টেবিলে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পরপরই রিয়ার আব্বু আর আমার আব্বু খাবার টেবিলের কাছে এসে আমাকে দেখি রিয়ার আব্বু হা হয়ে দাঁড়িয়ে গেলেন, আর আমার আব্বু ভূত ভূত বলতে বলতে এক দৌড়ে আম্মুর কাছে চলে গেল। আম্মুর কাছে যেতেই, এই কি হয়েছে? আগে খাবার টেবিলে চলো। তারপর আম্মু, রিয়ার আম্মু, আব্বু সবাই একসাথে এসে আমাকে দেখে সার্কাস দেখার মতো তাকিয়ে থাকলো। এই, তোমরা সবাই এমন সার্কাস দেখার মতো করে আমার দিকে তাকিয়ে আছো কেন? বাবা, তুমি সাত তো? না, সাদের ছুড়ুয়াই, মঙ্গল গ্রহের এলিয়েন। এই বাড়িতে দেখছি নিজেকে একটু চেঞ্জও করা যাবে না। খাবার খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পরেই রিয়া আসলো, তারপর চেয়ারে বসেই খাওয়া শুরু করলো। যা শালা, আমি যেখানে বসে আছি তার কোনো রেসপন্সই নাই। আমার খাওয়া শেষ করে আমি উঠে চলে আসবো। কে বাবা, এখন আমার দিকে তাকাচ্ছে না। তারপর কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে বাসার সামনে এসে দেখি রিয়া আমার অনেক আগে থেকেই বাসার সামনে দাঁড়িয়ে আছে। তারপর একটা রিক্সা আসার সাথে সাথে রিক্সায় উঠে চলে গেল, আমার দিকে তাকালো না পর্যন্ত। আর কথা বলা তো দূরে থাক, আমি কলেজে যেতেই, কি রে সাদ, তুই এক রিক্সায় আর রিয়া আর এক রিক্সায়, কি ব্যাপার, ঝগড়া টগড়া করেছিস নাকি? আরে ব্যাটা না, কিন্তু কেন যেন কালকে থেকে রিয়া আমার সাথে কথা বলছেন, আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। দোস্ত, আমার মনে হয় তুই হয়তো এমন কিছু করেছিস যাতে রিয়া অনেক কষ্ট পেয়েছে। দোস্ত, রিয়া কিন্তু তোকে অনেক লাভ করে, ওর মতো মেয়ে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। এই, তুই কি পাগল হয়ে গেছিস? আর ওই মেয়ে পাওয়া জীবনের সবচেয়ে দুঃখের ব্যাপার। তোর মনে হয় কিছুদিন আগে তোর শখের নতুন ফোনটা চুরি হয়ে গেছিল, আর তখন তুই অনেক কষ্ট পেয়েছিলি কারণ তোর আব্বু বলেছিল 6 মাসের আগে তোর কোনো ফোন কিনে দিবে না। তখন রিয়া তার নিজের গয়না বিক্রি করে তোকে আবার সেই সেম ফোনটাই কিনে দিয়েছিল। হোয়াট? কিন্তু তোরা তো বলছিলি ওইটা তোরা সবাই মিলে কিনে দিছিস। শুধু এতটুকুই না, পিকনিকের মধ্যে আমি তোর জিএফ সেজেছিলাম বলে, আর সেই জন্য রিয়া আমার সাথে এখনো কথা বলে না। রিয়া তোকে সত্যিই অনেক বেশি লাভ করে। শুধু এতটুকু শুনেই থমকে গেলি? এমন কতবার যে তোকে রিয়া নিজ বিপদে পড়ে তোকে সেভ করেছে সেটা হয়তো রিয়া ছাড়া আর কেউ জানে না, কারণ রিয়া এই বিষয়গুলো কাউকে জানতে দেয় না। তোর খেয়াল আছে ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামে তুই নকল করেছিলি, কিন্তু স্যার সেটা বোঝার আগেই পরে স্যার ওই কাগজটুকির হাতে লেখা মিলিয়ে তোকে দোষী সাব্যস্ত করে অফিসে নিয়ে গেছিল। পরবর্তী তোকে তারা নির্দোষ বলে ছেড়ে দিয়েছিল, কারণ সেই দোষটা অন্য কেউ তার নিজের ঘাড়ে নিয়েছিল। কিন্তু সে কে ছিল? আমি অনেকবার চেষ্টা করেছি মানুষটা কে সেটা জানার জন্য, কিন্তু কেউই নাকি তাকে চিনতে পারে না। চিনতে পারে নাই না, উনি সবাইকে মানা করেছিল তোর কাছে যেন তার পরিচয়টা কেউ না দেয়, কিন্তু আমি তার পরিচয়টা এখন দিয়ে দিচ্ছি, ওটাই রিয়া ছিল। ওদের কথাগুলো শুনে আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি এটা কি করলাম? আমি রিয়াকে চিনতে পারলাম না, আমার সত্যিকারের ভালোবাসার মানুষটাকে চিনতে পারলাম না। না না,
আমি একদম ঠিক করিনি। আর মুহূর্তের জন্য দেরি না করে রিয়ার কাছে চলে গেলাম, কিন্তু দুর্ভাগ্যবশত রিয়ার কাছে পৌঁছানোর সাথে সাথেই ক্লাসে স্যার প্রবেশ করলেন। রিয়ার দিকে তাকিয়ে দেখেও চুপচাপ হয়ে বসে আছে। ক্লাস চলছে, আমি রিয়ার দিকে বারবার তাকাচ্ছি, ওর সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পেরে উঠছি না। এই অবস্থায় কিছুক্ষণ চলার পর ক্লাসের স্যার বিষয়টা লক্ষ্য করে বলে, স্যার কি সমস্যা কি তোর? না স্যার, কিছু না। তাহলে ওকে বারবার ডিস্টার্ব করছে কেন? সরি স্যার। বসো। যাক বাবা, ক্লাসটা শেষ হয়েছে, এখন রিয়ার সাথে কথা বলা যাবে। রিয়া, আমার ভুল হয়ে গেছে, প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দে। রিয়া প্লিজ, চুপ করে থাকিস না, কিছু তো বল। তারপর রিয়া তার ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আমি ওর পিছন পিছন বেরিয়ে পড়লাম। রিয়া কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সায় উঠে পড়ল। রিয়া প্লিজ দাঁড়া, শুধু একটা বার আমার সাথে কথা বল। মামা আপনি যান। রিক্সা চলতে শুরু করলো, আর আমি অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। প্রায় 15 মিনিট যাবত দাঁড়িয়ে আছি, কোনো রিক্সাও পাচ্ছি না। তারপর বাধ্য হয়ে হাঁটা ধরলাম। কিছু দূর যাওয়ার পর একটা রিক্সা পেলাম। তারপর বাসায় পৌঁছেই রিয়ার আম্মুকে জিজ্ঞেস করলাম, বড় আম্মু, রিয়া কোথায়? রিয়া তো কলেজ থেকে এখনো ফিরেনি। কি বলছেন? রিয়া তো আমার অনেক আগেই কলেজ থেকে বেরিয়ে গেছে। কি বলো এইসব? রিয়াকে একটা কল দেন তো। তারপর রিয়ার আম্মু রিয়াকে কল দিল। কল রিসিভ করে, আম্মু। রিয়া মা, তুই কোথায়? আম্মু আমি তো একটু শপিং এ আসছিলাম। ওহ আচ্ছা, তাড়াতাড়ি বাসায় চলে আসিস। আচ্ছা আম্মু। ও একা একা শপিং এ গেছে? সে কি একা যাবে কেন? হয়তো ফ্রেন্ডের মধ্যেই কাউকে নিয়ে গেছে। হয়তো। তারপর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। একা একা বসে আছি আর ভাবছি রিয়া আমার সাথে কেন কথা বলছে না। প্রায় আধা ঘন্টা পর রিয়া ছাদে এসে, কি রে, কলেজে এমন করছিলি কেন? তুই আমার সাথে কথা বলা বন্ধ করে দিছিস কেন? না, আমি তোর সাথে কথা বললে তো তুই বিরক্ত হোস, আর আমি আর কাউকে বিরক্ত করতে চাই না। তাই আমি কখন বলছি যে তুই আমার সাথে কথা বললে আমি বিরক্ত হই? আচ্ছা ওসব কথা বাদ দে, এখন বল তুই কলেজে কি বলতে চাইছিলি? 1 মিনিট দাঁড়া, আমি আসতেছি। কই যাস? আসতেছি, একটু ওয়েট কর। তারপর ছাদের গোলাপ গাছ থেকে একটা গোলাপ ফুল নিয়ে রিয়ার কাছে এসে হাঁটু গেড়ে বসে ওকে বলতে লাগলাম, রিয়া, আমি এতদিন শুনেছি কেউ বড় ধরনের কোনো পুণ্য করলে তার প্রতিদান নাকি উপরওয়ালাই পৃথিবীতেই দিয়ে দেয়, কিন্তু আমি জানি না আমি কোন পুণ্যের বিনিময়ে তোর মতো একটা মেয়েকে আমার জীবনে পেয়েছি। রিয়া, তুই যখন আমার সাথে সারাক্ষণই কথা বলতি, ঝগড়া করতি, তখন আমার খুব বিরক্ত লাগতো, কিন্তু তুই যখন আমার সাথে কথা বলা, ঝগড়া করা বন্ধ করে দিলি, তুই নিজেও জানিস না আমি তোর সেই বিরক্তগুলা কতটা মিস করেছি। রিয়া, তুই ছাড়া এই সাদ অসম্পূর্ণ। তুই কি ছেলেটাকে সম্পূর্ণ করবি? রিয়া, আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? রিয়া কিছুক্ষণ চুপ থেকে তারপর ছাদ থেকে চলে যেতে লাগলো। আমি রিয়ার হাত ধরে আমার একেবারে কাছে টেনে নিয়ে, রিয়া প্লিজ, তুই আর রাগ করে থাকিস না, আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুই আমায় মেনে নে। সেটা সম্ভব না। রিয়া, তুই কেন এত জেদ ধরছিস? আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। সাদ আমার রিলেশন আছে। রিয়ার মুখে এই কথাটা শোনার সাথে সাথেই মনে হলো আমার বুকের বাম পাশটায় কেউ যেন ধারালো কোনো কিছু দিয়ে আঘাত করলো। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো অবশ হয়ে যেতে লাগলো। আমি নিজেকে কিছুটা সামনে নিয়ে রিয়াকে বললাম, রিয়া, তুই মিথ্যা বলতেছিস। না, আমি যা বলছি সত্যি বলছি। আমি যেদিন তোকে প্রপোজ করেছিলাম তার 2 দিন আগে রোহান আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি ওনাকে না বলে দিয়েছিলাম। পরের দিন উনি আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠান, কিন্তু আমি তখনও ওদেরকে না বলে দেই। পরে আমার আর তোর আব্বু রোহানের প্রস্তাব না বলে দেওয়ার কারণ জিজ্ঞেস করেন, আর আমিও তখন তাদের মুখের উপর বলে দিয়েছিলাম যে আমি তোকে ভালোবাসি আর বিয়ে করলে তোকেই করব। আর তখন তোর আব্বু বলেছিল যে আমি যে তোকে ভালোবাসি সেটা তুই জানিস কিনা, কিন্তু তুই তো জানতি না। আমি ওটা ওনাদেরকে বলে দিয়েছিলাম। পরে তোর আব্বু বলল তোকে জানানোর জন্য, তুই যদি রাজি থাকিস তাহলে তোর কাছে আমাকে বিয়ে দিয়ে দিবে, কিন্তু তুই তো রাজি ছিলি না। তারপরও আমি ওনাদেরকে অনেকবার বুঝিয়েছি যে আমি তোকে ছাড়া ভালো থাকতে পারবো না, কিন্তু ওনারা আমার কোনো কথাই শোনেননি। রোহানের সাথে আমার বিয়ে পাকা করে দিয়ে দিছে। তোর বিয়ে হয়ে যাচ্ছে, তোকে বরপক্ষ দেখতে আসলো, অথচ আমি কিছুই জানি না।
বরপক্ষ যখন এসেছিল তখন তুই বাসায় ছিলি না, আর পরে তুই বললি যে তুই আমাকে ভালোবাসিস না, তাই আমি সবাইকে মানা করেছিলাম যেন আমার বিয়ের কথাটা তোকে কেউ না জানায়। সাদ, তুই আমাকে ভুলে যা। কথাটা বলে রিয়া কান্না করতে করতে ছাদ থেকে নিচে নেমে গেল, আর আমি ছাদে ধপাস করে বসে পড়লাম। মনের অজান্তেই অনবরত দু চোখের জল ঝরতে লাগলো। এতদিন শুনতাম ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে নাকি খুব বেশি কষ্ট হয়, কিন্তু কখনো ভাবিনি কষ্টটা যে সত্যি এত বেশি হয়। নিতে পারছিলাম না। অন্যদিকে রিয়া নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে সবার আড়ালে লুকিয়ে লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। প্রায় 2 ঘন্টা পর নিজেকে কিছুটা স্বাভাবিক করে ছাদ থেকে নেমে আসলাম। বিকেলের দিকে রুমে শুয়ে আছি, এমন সময় রুবেলের কল। বল। বলো মানে, বাজে কটা, এখনো আড্ডাখানায় আসিসনি কেন? তোরা আড্ডা দে রে, আমার ভালো লাগছে না। কি বাবা, তোর শরীর কি খারাপ? তোর কণ্ঠ এমন লাগছে কেন? না, তেমন কিছু না। আচ্ছা, আমি তোর বাসায় আসতেছি। আচ্ছা, 10 মিনিট পর। কিরে, এই অবেলায় শুয়ে আছিস? আমার কাছে এসে আমার কপালে হাত দিয়ে। তোর তো জ্বরও নেই। কিরে, রিয়ার সাথে কি হয়েছে? কি ব্যাপার, কিছু বলছিস না কেন? রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার কথাটা শোনার সাথে সাথে রুবেল যেন আকাশ থেকে পড়লো। তুই কি বলছিস? যা শুনেছিস তাই হচ্ছে। আগামী সপ্তাহে রিয়ার বিয়ে। তুই বসে আছিস কেন? তুই রিয়াকে বলছিস যে তুই রিয়াকে ভালোবাসিস? বলছি। রিয়া এখন আর ওর পক্ষে কিছু করা সম্ভব না। আচ্ছা, আমি আঙ্কেল আন্টিকে বুঝাই বলতেছি। না, ওনারা তো আমাকে রিয়ার মাধ্যমে আগেই জিজ্ঞেস করেছে আমি রিয়াকে পছন্দ করি কিনা, কিন্তু আমি তো তখন রাজি ছিলাম না। কিন্তু তুই তো এখন রাজি আছিস, আমি আঙ্কেল আন্টিকে বলে দিচ্ছি। কথাটা বলে আব্বু আম্মুকে কথাটা জানানোর উদ্দেশ্যে রুবেল উঠে গেল। আমি রুবেলের হাত ধরে ওকে আটকিয়ে, রুবেল প্লিজ, তুই এই ব্যাপারে আব্বু আম্মুকে কিছু বলবি না। আমি আর কাউকে কষ্ট দিতে চাই না। তো তুই নিজে যে কষ্ট পাচ্ছিস? কষ্টের কারণটা তো আমি নিজেই। কথাটা বলার পরপরই রুবেল আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলতে থাকে, তুই কেন এমন করছিস? আরে বোকা, এসব কিছু না। কয়েকদিন হয়তো একটু কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। ঘুরে আসি রে ওবেন। আচ্ছা চল, বাইরে থেকে একটু ঘুরে আসি, তোর ভালো লাগবে। চল। অন্যদিকে রিয়ার সাথে যা ঘুরছে, রাত 9:30 রিয়ার ফোনে রোহানের কল। রিয়া প্রথমবার কল রিসিভ করেনি, রোহান আবার কল করলো। রিয়া আবার কল রিসিভ করলো। হ্যালো। কি ব্যাপার, বিজি নাকি? না। ও, কেমন আছো? ভালো, আপনি? ভালো। আচ্ছা, যে জন্য তোমাকে কল দিছি, আসলে কালকে আমার অফিসের কাজে একটু কিশোরগঞ্জের বাইরে যেতে হবে। তুমি এক কাজ করো, আমার আম্মু আর তোমার আম্মুকে নিয়ে শপিংটা সেরে ফেলো। আর আমি তো আসতে পারবো না, তুমি আমার ভাইয়াকে সাথে নিয়ে যেও। কিন্তু আপনি আসলে তো ভালো হতো। প্রয়োজন হলে আমরা কালকের পরের দিন শপিং করি। না, কালকে করে ফেলো। আচ্ছা, আমি রাখছি। তারপর রুবেলের সাথে অনেকক্ষণ ঘুরলাম, আড্ডা দিলাম। প্রায় রাত 11টায় রুবেলকে বিদায় দিয়ে একটা ফার্মেসিতে গিয়ে কিছু ঘুমের ওষুধ নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরতে দেখি আব্বু আম্মু দুজনেই এখন আমার অপেক্ষায় বসে আছে। এই, তুই কি আর শুধরাবি না? কয়টায় বাসায় ফিরে আসার কথা ছিল, খেয়াল আছে? এখন তোর বাসায় আসার সময় হলো। থাম তো, ওকে খাবার দাও। আমার ক্ষুধা নেই। কথাটা বলে আমি আমার রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে আছি, ঘড়ির কাঁটায় রাত 2:30 বাজে। এখনো ঘুম আসছে না। বিছানা থেকে উঠে টেবিলে রাখা ঘুমের ওষুধগুলো সব একসাথে খেয়ে ফেললাম। 2 মিনিট পরেই প্রচন্ড মাথা ব্যথা শুরু হলো। সহ্য করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার মাথায় কেউ বিষাক্ত কিছু দিয়ে আঘাত করেছে। কোনো মতে উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিলাম। ব্যথাটা যেন ক্রমশ বেড়েই চলেছে। হঠাৎ করে আমার মুখ দিয়ে অনবরত বমি আসা শুরু করলো। প্রচন্ড ক্লান্তিতে কখন যে ওয়াশরুমের ফ্লোরে পড়েই ঘুমিয়ে গেছি তার খেয়াল নেই। সকালে কারো ঝাঁকুনিতে চোখ খুললাম, দেখি আম্মু আর আম্মুর পাশে আব্বু, রিয়ার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। আর রিয়া দরজার সামনে হেলান দিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। চোখের কোনো এক ফোঁটা জল আসতেই সাথে সাথে ওর হাত দিয়ে মুছে ফেললো। কি ব্যাপার সাদ, তুই এইখানে কেন? কি ব্যাপার, কিছু বলছিস না কেন? আমি জানি না, রাতে মাথা ব্যথা উঠেছিল, পরে চোখে মুখে পানি দেওয়ার জন্য ওয়াশরুমে এসেছিলাম। তারপর আমার আর কিছু খেয়াল নেই। আচ্ছা বাবা, গোসল করে নে। আচ্ছা।
তারপর গোসল সেরে নাস্তা করে আমার রুমে এসে ফেসবুকে ঘাটাঘাটি করছিলাম। এমন সময় আমার রুমে রিয়া প্রবেশ করলো। কিছু বলবি? তো বল। আমার সাথে একটু শপিং এ যেতে পারবি? কেন, রোহন ভাইয়া যাবে না? না। আচ্ছা তুই যা, আমি রেডি হয়ে আসছি। রিয়া কেমন ভাবে যেন আমার দিকে তাকিয়ে বলল তারপরও আমার রুম ত্যাগ করলো। ড্রাইভারের পাশের সিটে আমি আর রিয়ার আম্মু আর আমার আম্মু পিছনে গিয়ে বসলেন। সাদ, পিছনে তো সিট আছে, তুমি আমাদের সাথে চলে আসো। না না বড় আম্মু, আমি এখানেই ঠিক আছি। তারপর গাড়ি স্টার্ট করলো। শপিং মলে পৌঁছে তাদের কথা মতো আগে শাড়ির দোকানে প্রবেশ করলাম। রিয়ার আম্মু আর আমার আম্মু শাড়ি পছন্দ করতে লাগলেন আর রিয়া বরাবরই আমার দিকে তাকাচ্ছে। আমি বিষয়টা বুঝেও এড়িয়ে গেলাম। তারপর রিয়া আমাকে নিয়ে গহনার দোকানের সামনে দিয়ে বাইরে চলে যাচ্ছে। ঠিক তখন আমি বললাম, রিয়া কই যাচ্ছিস? চুপচাপ আমার সাথে চল, কোনো কথা বলবি না। আজব, আমরা বাইরে কেন যাচ্ছি? বললাম না কোনো কথা বলবি না। তারপর রিয়া আমাকে নিয়ে শপিং মলের বাইরে গিয়ে, তুই কেন এমন করছিস? ওমা, আমি আবার কি করলাম? তুই রাতে এতগুলো ঘুমের ওষুধ খেয়েছিস কেন? কে বলছে তোকে? সকালে ছোট আম্মুর চিৎকারে আমি ওয়াশরুমে গিয়ে দেখি তুই ওয়াশরুমের ফ্লোরে পড়ে ঘুমিয়ে আছিস। আমার তখনই সন্দেহ হয়েছিল যে তুই হয়তো রাতে উল্টাপাল্টা কিছু খেয়েছিস। পরে আমি তাড়াহুড়ো করে তোর রুমে যাই। তোর রুমের দরজা খোলা ছিল আর ফ্লোরে এক পাতা ঘুমের ট্যাবলেট পড়া ছিল, যার পুরোটাই খালি। আমি নিচের দিকে তাকিয়ে আছি। রিয়া আমার দু কাঁধের উপর হাত রেখে আমাকে ঝাঁকুনি দিয়ে, কেন করছিস এসব? ঘুম আসছিল না। আচ্ছা চল, শপিং শেষ করতে হবে, এমনিতে অনেক লেট হয়ে গেছে। তারপর আমি শপিং মলে ঢোকার জন্য যেই পা বাড়ালাম, ঠিক তখনই রিয়া আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। রিয়া কি করছিস এসব? আমার কাঁধের উপর মাথা রেখে তুই আমাকে কথা দে, তুই আর এইসব উল্টাপাল্টা কিছু খাবি না। রিয়া, এটা পাবলিক প্লেস, প্লিজ আমাকে ছাড়, লোকে খারাপ কিছু ভাববে। আমি তোকে জড়িয়ে ধরলে লোকে খারাপ কিছু বলবে, সেটা তোর খেয়াল আছে? কিন্তু তুই যে উল্টাপাল্টা খেয়ে নিজেকে শেষ করে দিচ্ছিস সেটা তোর খেয়াল হয় না। আমি তো 2 দিন পরেই চলে যাব, কিন্তু তোর কিছু হয়ে গেলে তোর আব্বু আম্মু, আমার আব্বু আম্মুকে কে দেখবে? ওরা কাকে নিয়ে বেঁচে থাকবে? আচ্ছা ঠিক আছে, আমি আর এসব খাবো না। এবার হ্যাপি? সত্যি বলছিস? সত্যি। চল চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর রিয়াকে নিয়ে শপিং মলে ঢুকে শপিং শেষ করে বাসায় ফিরলাম। দেখতে দেখতে রিয়ার বিয়ের দিনটা খুবই নিকটে চলে এলো। ঘড়ির কাঁটাতে রাত 10টা। রাতটা পেরোলেই রিয়া নামক মেয়েটা আমার কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাবে, অন্য কারো হয়ে যাবে সে। রুমের দরজা বন্ধ করে বসে বসে এসব কথাই ভাবছিলাম। আচমকা খেয়াল করলাম কোনো কারণ ছাড়াই আমার 2 চোখ দিয়ে বৃষ্টির মতো জল ঝরছে। আজব তো, আমি তো কান্না করছি না, তাহলে আমার চোখে জল কেন? ভীষণ কষ্ট লাগছিল। জন্মের পর চোখে যাকে ছাড়া কখনো একটা দিনও কাটায়নি, আর এখন তাকে ছাড়া দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি কিভাবে কাটাবো? না, নিজেকে আর কোনোভাবেই ঠিক রাখতে পারছিলাম না। একসময় রিয়াকে দেওয়া সেই কথাটা উপেক্ষা না করে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাজারে পৌঁছে কয়েক প্যাকেট সিগারেট আর কিছু ঘুমের ওষুধ নিয়ে বাসায় ফিরলাম। তারপর প্রায় রাত 12টার দিকে সবার চোখ ফাঁকি দিয়ে ছাদে চলে আসলাম। নিজের এই করুণ দশা দেখে নিজেরই খুব হাসি পাচ্ছে। কেন আমি আগে রিয়াকে ভালোবাসতে পারলাম না? কেন কেন কেন? নিচে আমাদের সকল আত্মীয় স্বজনরা উল্লাসে মেতে আছে, আর আমি অধম ছাদে বসে সিগারেট ধরাচ্ছি। নিজেকে খুব খুব বেশি অসহায় মনে হচ্ছিল। 2 হাতে 2টি করে একসাথে মোট 4টা সিগারেট ধরালাম। নিকোটিনের এই বিষাক্ত ধোঁয়া এই অবুঝ ছেলেটার ভেতরে প্রথমবার প্রবেশ করতে কাশতে কাশতে চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে। তবুও থামিনি। পাগলের মতো একটার পর একটা সিগারেট ধরিয়ে বিষাক্ত ধোঁয়াগুলোকে আপন করে নিয়েছি। খুব ঘুম পাচ্ছে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াচাড়া করার ক্ষমতাটাও হারিয়ে ফেলেছে। চোখগুলো নিজের অনিচ্ছা সত্ত্বেও আস্তে আস্তে করে বন্ধ হয়ে যেতে লাগলো, আর আমি গভীর ঘুমে তলিয়ে যেতে লাগলাম। জানি না এই ঘুম আর ভাঙবে কিনা, ভোরের আলোটা আবারও দেখতে পাবো কিনা। সকালে রিয়ার চিৎকারে ঘুম ভাঙলো। রিয়া আমাকে মারতে শুরু করলো। আমি শুধু এক দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে আছি। আমি এত করে মানা করার পরেও কেন করলি এমন? ভীষণ কষ্ট হচ্ছিল রে। আমার চোখ দিয়ে বৃষ্টির মতো জল ঝরছে আর ঠোঁট জোড়া অনবরত কাঁপছে। তোকে ছাড়া তো কখনো থাকেনি। রিয়া শেষবারের মতো আমাকে একটাবার জড়িয়ে ধরবি?
আর তো কখনো তোকে জড়িয়ে ধরতে। কথাটা বলে শেষ করার আগেই রিয়া আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। এর আগে আমি নিজে থেকে কখনো রিয়াকে ছুঁয়েও দেখিনি, কিন্তু আজ আমি নিজেকে সামনে রাখতে পারলাম না, খুব শক্ত করে রিয়াকে জড়িয়ে ধরলাম। দুজনে চোখ দিয়ে অজস্র জল ঝরছে। রিয়ার চোখের জলে আমার টি শার্টের পেছনের অনেকটা অংশই ভিজে গেছে। আমি রিয়াকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু রিয়া আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। কিছুক্ষণ পর, রিয়া ছাড়, অনেক সময় হয়ে গেছে, তোকে নিচে না পেলে আবার সবাই খোঁজাখুঁজি করবে। রিয়া আমাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আম্মু, তুমি? বড় আম্মু? আমি রিয়ার আম্মু আমাদের দুজনকেই থাপ্পড় মারলো। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে ভালোবাসিস? আম্মু ওকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। তুই চুপ থাক। এই, তোকে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে তুই রিয়াকে ভালোবাসিস কিনা, তখন তুই মানা করেছিলি কেন? আমি জানি না। আচ্ছা, আমি বরপক্ষকে ফোন দিয়ে বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছি। কথাটা বলে রিয়ার আম্মু নিচে নেমে যেতে লাগলো। না বড় আম্মু, ওনারা আর এখন মানবে না, আর আঙ্কেল আব্বু এটা মেনে নেবে না। তুমি ওদেরকে কিচ্ছু বলো না। তাই বলে তোরা দুজন আলাদা হয়ে যাবি? কি বলছিস এইসব? বড় আম্মু, আমি আর রিয়া যখন আমাদের পরিবারের জন্য আমাদের ভালোবাসার জলাঞ্জলি দিতে পেরেছি, তাহলে তুমি কেন পারবা না? মুহূর্তের মধ্যেই বড় আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তারপর শাড়ির আঁচল দিয়ে মুখ আড়াল করে ছাদ থেকে নেমে যাওয়ার সময় পিছনে ফিরে তাকিয়ে বলেন, তোরা পালিয়ে যা। তারপর উনি নিচে নেমে গেলেন। আমিও ছাদ থেকে নেমে যাওয়ার জন্য যেই পা বাড়ালাম, ঠিক তখনই রিয়া খপ করে আমার হাতটা ধরে ফেলে। আমি রিয়ার দিকে তাকাতেই রিয়া বলে ওঠে, কোথায়? দূরে কোথাও, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। না রে, আমি আমার ভালোবাসার মানুষটাকে কলঙ্কের দাগ লাগাতে চাই না। কথাটা বলে আমি নিচে চলে এলাম। কিছুক্ষণ পর রিয়াও নিচে চলে এলো। প্রায় 12টার দিকে বরপক্ষ আমাদের বাসায় প্রবেশ করলো, আর তখনই কোথা থেকে যেন রুবেল, ইকবাল, সোহাগ আর রিমা এসে হাজির। ওরা আমার কাছে এসে, কিরে কেমন আছিস? ভালো, তোরা? কারো মুখে কোনো কথা নেই। আচ্ছা, তোরা এত লেট করলি কেন? একটু কাজ ছিল। কিছুক্ষণ পর রিয়াকে বধূ সাজিয়ে বিয়ের আসরে বসালো। সবাই বিয়ের আসরের কাছে গিয়ে দাঁড়ালাম। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। বলো মা কবুল, বলো মা কবুল। রিয়া চুপ হয়ে শুধু আমার দিকেই তাকিয়ে আছে। ওর চোখ দুটো পানিতে টলমল করছে। তারপর যেই আমি মাথা ঝাঁকিয়ে রিয়াকে কবুল বলার জন্য হ্যাঁ সম্মতি প্রদান করলাম, ঠিক তখনই রোহান ভাইয়া বিয়ের আসর থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। সবাই অবাক হয়ে রোহান ভাইয়ার দিকে তাকিয়েই আছে, আর তাদের মধ্যে কেউ কেউ নিজেদের মধ্যেই বলা বলি করতে শুরু করলো, কি ব্যাপার, জামাই বিয়ের আসর ছেড়ে উঠে পড়লো কেন? ওমা, এসব কি হচ্ছে? তারপর রোহান ভাইয়া আমার কাছে এসে আমার কাঁধের উপরে হাত রেখে বলতে শুরু করলেন, চুপ, আর একটা কথাও বলবে না। তোমার বন্ধুরা আমাকে সব বলেছে। কথাটা শুনে আমি হারামিগুলোর দিকে তাকাতেই সব কয়টা হাত বেঁধে নিচের দিকে তাকিয়ে রইল। ঠিক তখন আমার পিঠে কারো হালকা ছোঁয়ার অনুভব করলাম। তাকিয়ে দেখি রিয়ার আব্বু। শুধু আমাদের সাবধানের কথা ভাবলে, নিজের কথাটা একবারের জন্য ভাবলে না? দোষটা তো আমারই ছিল। না, এখানে তোমার কোনো দোষ নেই। আসলে এই ঘটনা আমাদের সবার সাথে ঘটে। আমরা কখন যে কাকে কিভাবে ভালোবেসে ফেলি সেটা নিজেও জানি না, কিন্তু সেটা আমরা উপলব্ধি তখনই করতে পারি যখন আমাদের সে মানুষটা দূরে চলে যায়, আর আমরা তখন বুঝতে পারি যে তাকে ছাড়া আমাদের জীবনটা কতটা মূল্যহীন। দেখো সাদ, আমি জানি তুমি রিয়াকে কতটা ভালোবাসো, আর রিয়াও তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসে। সেটা আমার থেকে তুমি অনেক ভালো করে জানো। আঙ্কেল, আপনি? তুমি কি ভাবো আমরা তোমাদের কোনো খোঁজ রাখি না নাকি? তুমি যেদিন ঘুমের ওষুধ খেয়ে ওয়াশরুমে পড়ে ঘুমিয়েছিলে, ওই দিন আমরা বুঝে গেছিলাম যে তুমি রিয়াকে কতখানি ভালোবাসো। কিন্তু তোমার আব্বু বলেছিল যে এটা নাকি শুধুই তোমার আবেগ, আসলে তোমার নাকি ফ্যামিলির প্রতি কোনো কেয়ার নেই, আর সেই জন্য এই উল্টাপাল্টা করেছো। এখন বুঝতে পারতেছিস তোর ছেলে তার ফ্যামিলিটাকে কতটা ভালোবাসে। যে ছেলে তার পরিবারের সম্মানে কথা ভেবে ভালোবাসাকে জলাঞ্জলি দিতে পারে, সে আর যাই হোক খারাপ হতে পারে না। আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে, আই এম সরি, আমি এতদিন আমার ছেলেটাকে চিনতে পারিনি। আব্বু সব কি বলছো? তারপর আব্বুকে ছেড়ে হারামিগুলোর কাছে গেলাম। সবগুলো নিচের দিকেই তাকিয়ে আছে। আমি সবগুলোকে একবারে জড়িয়ে ধরে বলতে লাগলাম, তোদের জন্যই মনে হয় আমার জীবনটা ধন্য। আমি সত্যিই খুব ভাগ্যবান যে তোদের মতো বন্ধু পেয়েছি। হয়েছে,
আর গলাতে হবে না। আগে বিয়ের আসরে গিয়ে রিয়াকে আমাদের ভাবি বানা। তারপর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। মাতা মোসাম্মদ তাসলিমা আক্তার কোহিনুর এবং পিতা মোহাম্মদ সরওয়ার জাহান সবুজ মিয়ার সৌভাগ্য পুত্র শ্রাবণ আহমেদ সায়েদ ওরফে সাদ সাহেবকে আপনি বিয়ে করতে রাজি থাকলে বলুন মা, কবুল। কবুল কবুল কবুল। দেখছো নি কারবারটা, এত করে মানা করার পরও আবার কবুল কইছেই। আবার হাসে। যান তাড়াতাড়ি ডিভোর্স পেপার রেডি করেন, আমি সাইন করে দিব না। যাক বাবা, ভালোই ভালোই বিয়েটা সেরে ফেললাম। হ্যালো জনগণ, আমাদের জন্য দোয়া কইরেন। রাত 12টা, ছাদে আমি আর হারামিগুলা। বাসর ঘর সাজানোর টাকা দে। দেখ ভাই, বিশ্বাস কর আমার কাছে কোনো টাকা পয়সাই নেই। এসব ঢপবাজিতে কাজ হবে না, পকেট থেকে যা আছে বের কর। দেখ, তোর আর একবার আমার কাছে টাকা চাইলে আমি কাইন্দা দিব। ওই মামু, এসব ন্যাকামি আর কাজ হবে না। তারপর অনেক ন্যাকামি কাহিনী কইরাও আমার পকেটখানা বাঁচাইতে পারলাম না। মনে পকেট ফাঁকার কষ্ট আর এক বদনা ভয় লইয়া বাসর ঘরের দরজায় দাঁড়িয়ে আছি। এমন সময় হারামিগুলো আমাকে ধাক্কা দিয়ে বাসর ঘরে দিয়েই বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আমিও মনে এক বালতি সাহস জোগাড় কইরা ঠাস ঠুস 2টা কাশি মারলাম। সাথে সাথে রিয়া বিছানা থেকে নেমে আমার পায়ে ধরে সালাম করতে লাগলো। আমিও ফট কইরা রিয়ার মাথায় হাত রেখে ফেললাম। বেঁচে থাকো বাচ্চা, বেঁচে থাকো। তুই আমার কি কইলি? সরি, বউ বলতে গিয়ে বাচ্চা বলে ফেলেছি। ইয়ার কি মারছিস? তোর আজকে বিড়াল মারা বন্ধ। না, এই একদম ন্যাকামো করবি না। কথাটা বলে রিয়া বিছানা থেকে একটা বালিশ আর চাদর ফ্লোরে জুড়ে মারল। তারপর অনেক ঠেলাঠেলি কইরাও কোনো লাভ হইল না। শেষে ফ্লোরেই ঘুমাতে হলো। ভোরের আলো ফুটতেই ঘুমটা ভেঙে গেল। উঠতে যাব ঠিক তখনই আমার বুকে ভারী কিছু অনুভব করলাম। খেয়াল করে দেখি রিয়া নিষ্পাপ বাচ্চাদের মতো গুটি সুটি মেরে আমার বুকে ঘুমিয়ে আছে। আমি আলতো করে ওর কপালে একটা সুখের পরশ এঁকে দিয়ে ওকে কোলে নিয়ে ফ্লোর থেকে তুলে বিছানায় শুইয়ে দিলাম। বাকিটা ইতিহাস। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আশিক প্রিয়াঙ্কার ভয়েসের গল্প পেতে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই প্রেমের তাজমহল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।